Hello, can everyone hear me? Yes, ma'am. Okay, hope you're all doing well. আপনাদের নেক্সট সিটি কিন্তু নেক্সট ক্লাসে, তাই না? ইন্ডেক্সিং এর উপর, মানে লাস্ট দুইটা ক্লাসের উপর আপনাদের নেক্সট সিটিটা, মানে এই স্যাটারডেতে, এটা আমরা জানি, রাইট? Yes, ma'am. ওকে, সো আমাদের বাকি ছিল এক্সটেন্সিবল হ্যাশিং, সেইটা করে হচ্ছে আজকে আমরা ট্রানজ্যাকশন স্টার্ট করব। তো আমরা এক্সটেন্সিবল হ্যাশিং এর সিমুলেশন একটা দেখি আর আপনারা একটা ক্লাসে প্র্যাকটিস করবেন। সো সো আমরা আগের দিন কোলিশন রেজলিউশনের জন্য দুইটা টেকনিক দেখেছিলাম। একটা হচ্ছে ওপেন হ্যাশিং অর সেপারেট চেইনিং, দি আদার ওয়াজ ক্লোজড হ্যাশিং অর ওপেন অ্যাড্রেসিং। সো ইন দিস কেস আমরা দেখেছিলাম যে একটা হ্যাশ ফাংশন থেকে কিভাবে প্রোব করে করে বসাতে হয় একটা পার্টিকুলার পজিশনে। তারপরে হলো গিয়ে উই অলসো সো ডাবল হ্যাশিং ওয়্যার উই ইউজ টু হ্যাশ ফাংশনস ইনস্টেড অফ ওয়ান। সো এই যেই এক্সাম্পলগুলো আমরা দেখেছিলাম আগের সব ক্লাস, মানে আগের ক্লাস পর্যন্ত, those were all static hashing. Why static? Because no matter what you do or how many probes you perform, the size of the hash table does not change. It remains the same, it remains static. That's why these are all known as static hashing. আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ডাইনামিক হ্যাশিং। সো ডাইনামিক হ্যাশিং হচ্ছে এমন একটা টাইপ অফ হ্যাশিং যেখানে সাইজ অফ দ্য টেবল উইল চেঞ্জ, উইল আপডেট। মানে আমরা সাইজ অফ দ্য টেবলকে আস্তে আস্তে ডাইনামিক্যালি আপডেট করতে পারবো, যত নতুন নতুন এলিমেন্ট এন্ট্রিজ আসবে বা কিজ আসবে সেগুলোর উপর ডিপেন্ড করে করে সাইজ অফ দ্য টেবল উইল অলসো চেঞ্জ। তো এইটা আসলে কিরকম হবে? সবার প্রথমে হচ্ছে একটা অ্যারে অফ পয়েন্টার থাকবে, এটা থাকবেই এক্সটেন্সিবল হ্যাশিং এ। আমরা যেমন এর এই মানে প্রোবের কেসে দেখেছিলাম যে জাস্ট একটা টেবল ফিক্সড, বাট এক্সটেন্সিবল হ্যাশিং এর কেসে দেয়ার মাস্ট বি আ প্যারেন্ট টেবল উইচ ইজ বেসিক্যালি অ্যান অ্যারে অফ পয়েন্টার্স। এটা একটা অ্যারে অফ পয়েন্টার্স, মানে এখানে অ্যারে মানে কি? একটা লিস্ট অফ পয়েন্টার্স। সো এই পজিশনটা অ্যাকচুয়ালি একটা পয়েন্টার বোঝাচ্ছে, একটা অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস বোঝাচ্ছে। কাকে পয়েন্ট করে দিচ্ছে সেটার কি অ্যারো দিয়ে দেখানো, এই বাকেটটাকে পয়েন্ট করে দিচ্ছে। দিস ইজ আ বাকেট। A bucket is what? A combination of positions or locations. একটা বাকেটে আমি মাল্টিপল এন্ট্রি রাখতে পারবো, ডিপেন্ডস অন দ্য বাকেট সাইজ। এই কেসে বাকেট সাইজ হচ্ছে 2, মানে ইনিশিয়াল বাকেট সাইজ হচ্ছে 2। 2 বলতে হচ্ছে গিয়ে যে একটা বাকেটে আমি দুইটার থেকে বেশি রাখতে পারবো না এন্ট্রি। এটা হচ্ছে গিয়ে এটাকে বলা হয় যে অ্যারে অফ পয়েন্টার্স টু বাকেটস, আর এগুলা হচ্ছে এক একটা লোকাল বাকেট। এই লোকাল বাকেটের কোয়েশ্চেনে বলা থাকবে যে সাইজ কত, ম্যাক্সিমাম কত রাখা যাবে। সো এখানে বলা আছে ধরেন যে দুইটা রাখা যাবে, দুইটা করে রাখা যাবে এক একটা বাকেটে। আচ্ছা, সেকেন্ড জিনিস কি বুঝতে হবে? নোটিস দ্যাট দেয়ার আর আ ফিউ নাম্বারস অন টপ অফ অল অফ দ্য বাকেটস অ্যান্ড অলসো দ্য প্যারেন্ট টেবল, দ্য অ্যারে অফ পয়েন্টার্স। হোয়াট ডু দিস সিগনিফাই? আচ্ছা, ফর দ্য প্যারেন্ট, এইগুলো কিন্তু মানে লোকাল বাকেটের জন্য এটা কি ডিফাইন করবে আর অ্যারে অফ পয়েন্টারের জন্য এটা কি ডিফাইন করবে, দ্য টু আর কমপ্লিটলি ডিফারেন্ট মিনিংস, সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। প্যারেন্ট যেটা অ্যারে অফ পয়েন্টার্স টু বাকেটস, এর উপরে যেটা লেখা থাকবে, যেই নাম্বারটা লেখা থাকবে, তার মানে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার সেই নাম্বারটা সমান সাইজ হবে আমার প্যারেন্ট বাকেটটা। মানে এটা হচ্ছে আই, এটাকে বলা হয় আই। আই এর ভ্যালু যদি 1 হয় তাহলে হচ্ছে আমি এটার সাইজ নিব 2 টু দি পাওয়ার 1, মানে 2 টু দি পাওয়ার 1 ইজ 2। সো আমি দুই সাইজের একটা অ্যারে অফ পয়েন্টার টু বাকেটস নিব। অ্যান্ড এইটা বুঝাবে যে আমি যেই নাম্বারটা এখানে বসাবো, মানে আমি এক্সটেন্সিবল হ্যাশিং এ যেটা করা হয়, নাম্বারস গুলাকে বাইনারিতে কনভার্ট করে বসাতে হয়। সো ওগুলো তো আমরা একটু পরে যাচ্ছি। সো সাপোজ এই যে 1010 কে আমি বসাবো কোন একটা জায়গায়, মানে 1010 তো একটা কি বা এন্ট্রি, এটাকে তো আমার কোন একটা সার্টেন বাকেটে বসাতে হবে। আমি তো প্যারেন্ট বাকেটে বসাতে পারবো না, বিকজ দ্য প্যারেন্ট বাকেট ইজ নট আ কম্বিনেশন অফ নাম্বারস অর এন্ট্রিজ, ইট ইজ আ লিস্ট অফ পয়েন্টার্স। মানে সে মেমোরি অ্যাড্রেসে লোকেট করে দিবে সে, মানে একটা আমাকে, এটা একটা হ্যাশিং একটা মেকানিজম। মানে আমি 1010 এক্স্যাক্টলি কোন জায়গায় বসাবো সে একটা হ্যাশ ফাংশনে কনভার্ট করে কোন একটা বাকেটে দিয়ে দিবে আমাকে। সো ইন দ্যাট কেস
2 to the power 1 যদি হয় আমার সাইজ অফ দ্য প্যারেন্ট বাকেট, তাহলে এটা বুঝাবে যে এটার সাইজ কত 2 টু টু দি পাওয়ার 1 হচ্ছে 2, মানে এখানে দুইটা পয়েন্টার আমি নিতে পারবো। অ্যান্ড এই জিনিসটা হচ্ছে গিয়ে মানে মোর ওভার যেটা বুঝাবে যে আমি হচ্ছে গিয়ে একটা সার্টেন যে পয়েন্টারের ইয়েটা আছে, মানে একটা সার্টেন যে লোকেশন আছে এখান থেকে আমি একটা পয়েন্টারই দিতে পারবো। এখানে মাল্টিপল পয়েন্টার্স দেওয়া যাবে না, মানে 0 থেকে 2টা পয়েন্টার কখনো যাবে না, একটা পয়েন্টারই যাবে, সেটা একটা বাকেটকেই পয়েন্ট করবে। আমরা যখন একটা রিয়েল সিমুলেশন বা এক্সাম্পল দেখবো তখন আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সো এই প্যারেন্ট যেটা অ্যারে অফ পয়েন্টার্স, এই অ্যারে অফ পয়েন্টার্স এর সাইজটা ফিক্সড না। এটা আমরা শুরু করলাম ধরো 2 to the power 0 বা 2 to the power 1 দিয়ে একদম ইনিশিয়ালি। সো 2 to the power 1 যখন থাকছে তখন এটার সাইজ হচ্ছে 2, 2 to the power 1 is 2, বাট এটাকে আবার বড় করা যাবে, মানে এই আই এর ভ্যালু ইটারেটিভলি বাড়বে। কখন বাড়বে সেটা আমরা দেখবো। আচ্ছা, এটা গেল প্যারেন্টের বিষয়টা। আচ্ছা, চাইল্ডের বিষয়টা কি বুঝাবে? চাইল্ড বা এই বাকেটস গুলার কেসের উপরে কিন্তু একটা নাম্বার আছে, 1 বা 2 অর সামথিং। সো এইটা বলতে আসলে কি বুঝাবে? এটা বলতে কি এটা বুঝাবে যে এখানে এক্স্যাক্টলি কয়টা লোকেশন আছে, মানে ইন দ্য কেস অফ প্যারেন্ট টেবল আমি যদি আই এর ভ্যালু 2 করে দেই তাহলে এটার সাইজ হয়ে যাবে 2 to the power 2 which is 2 স্কয়ার মানে 4। সো এটার সাইজ তখন 4 হয়ে যাবে, যে এখানে এরকম একটা টেবল আই এর ভ্যালু যখন 2 তখন এটার সাইজ হচ্ছে 4। বাট ইন কেস অফ দ্য লোকাল বাকেটস এর কেসে এটা সেম জিনিস বুঝাবে না। এটা ইট ডাজন্ট মিন যে এটার সাইজ হচ্ছে এখন 2 to the power 1, এটা যখন 2 হয়ে যাবে তখন এটার সাইজ হয়ে যাবে 4, এমন কিছু না। এই যে খেয়াল করেন এখানে এটার সাইজ কিন্তু মানে এই বাকেটের উপরে ডেপথ লেখা 2, বাট এটার কিন্তু সাইজ 4 হয়ে যায় নাই। সো এটাকে বলা হয় ডেপথ। দিস ইজ নোন অ্যাজ দ্য লোকাল ডেপথ এন্ড দিস ইজ নোন অ্যাজ দ্য গ্লোবাল ডেপথ। গ্লোবাল ডেপথ এর কনসেপ্ট আমরা বুঝলাম যে এটা আসলে সাইজ ডিফাইন করবে প্যারেন্ট টেবলের। তাহলে লোকাল ডেপথটা কি? লোকাল ডেপথটা বুঝাবে এই যে আমি যে একটা বাইনারি নাম্বার ইনসার্ট করব, সাপোজ 0001 ইনসার্ট করলাম বা 1010 হোয়াটএভার ইনসার্ট করলাম, এই লোকাল ডেপথটা বুঝাবে যে আমি সেই বাইনারি নাম্বারের কয়টা ডিজিট দিয়ে স্পেসিফাই করতে পারবো যে সে এই বাকেটে বসতে পারবে। আই রিপিট, দিস লোকাল ডেপথ উইল ডিফাইন যে আমি যে বাইনারি নাম্বারটাকে ইনসার্ট করব এই বাকেটে সেই নাম্বারের কয়টা ডিজিটের বেসিসে আমি বুঝলাম যে সেটা এই বাকেটে জায়গা পাবে। তো এটা আমরা এখন এক্সাম্পল দেখে আরো ক্লিয়ার হব। তো বেসিক্যালি এখানে মানে যে হ্যাশ ফাংশনটা আমরা ইউজ করব এটা হলো যেটা করে যে ইট কম্পিউটস ফর ইচ কি আ সিকোয়েন্স অফ কে বিটস, মানে আপনার কোয়েশ্চেনে যেই নাম্বারই দেওয়া থাকুক না কেন আপনারা সেটার জন্য যেটা করবেন যে বাইনারিতে মানে কে বিটসে কনভার্ট করে নেবেন। সো সেটা যে 32ই হতে হবে নট নেসেসারি, এটা লার্জ হতে পারে। সেটা হচ্ছে আপনার কোয়েশ্চেনে যেই কয়টা নাম্বার দেওয়া থাকবে সব নাম্বারকে আপনি বাইনারিতে কনভার্ট করবেন, দেন হচ্ছে গিয়ে যেটা ম্যাক্সিমাম নাম্বারটা থাকবে সেটা যত ডিজিট হবে সবগুলোতে সেই ডিজিটে নিয়ে আসবেন। মানে ধরেন আপনার কাছে অনেকগুলা লিস্ট অফ নাম্বারস আছে, এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 10, 10 এর বাইনারি হচ্ছে 1010। আবার আপনার কাছে 1ও আছে, 1 এর বাইনারি হচ্ছে সিম্পলি 1। সো 1010 যেহেতু 4 ডিজিটের, আপনি সিম্পলি 1 কেও 4 ডিজিটে কনভার্ট করে দিবেন, মানে আগে 3টা জিরো নিয়ে আসবেন। সো ম্যাক্সিমাম যে নাম্বার সেটার পর্যন্ত আর কি নাম্বার অফ ডিজিটসে নিয়ে আসতে হয়। সো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। সাপোজ এটা হচ্ছে আপনার ইনিশিয়াল যেই প্যারেন্ট টেবলটা, আই এর ভ্যালু হচ্ছে 1, দিস ইজ দ্য গ্লোবাল ডেপথ। গ্লোবাল ডেপথ 1 মানে হলো আমার 2 to the power 1 হবে নাম্বার অফ অ্যারে অফ পয়েন্টার্স, সরি নাম্বার অফ পয়েন্টার্স, হ্যাঁ, ইন দ্য অ্যারে লিস্ট আর কি। তো এখান থেকে আমার দুইটা পয়েন্টার যাবে টু 2 বাকেটস। সাপোজ আমি সবার প্রথমে ইনসার্ট করলাম 0001 কে, তাহলে আপনি এই জিনিসটা দেখবেন যে সো 1 এর বাইনারি, আমরা হচ্ছে গিয়ে বাইনারি কনভার্সনটা এই এক্সাম্পলে দেখছি না, ওটা পরে এক্সাম্পলে দেখবো। সো আপনি ইমাজিন করেন যে আপনার কাছে অনেকগুলো বাইনারি নাম্বারস আছে, আপনি সেগুলোকে এখন ইনসার্ট করবেন। সো দ্য ফার্স্ট নাম্বার দ্যাট ইউ হ্যাভ টু ইনসার্ট ইজ 0001। আচ্ছা, এখন আপনি কিসের বেসিসে ইনসার্ট করবেন এখানে? আমরা এখানে চিন্তা করতে পারি দা এমএসবি। এমএসবি মানে আমরা জানি most significant bit. এক্স্যাক্টলি মোস্ট সিগনিফিকেন্ট বিট। সো ইন দিস কেস মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি 0 হয় তাহলে আমি 0-র পয়েন্টারে তাকে বসাবো, এমএসবি যদি 1 হয় তাহলে আমি 1 এর পয়েন্টারের বাকেটে তাকে বসাবো। আই রিপিট, এমএসবি যদি 0 হয়
তাহলে আমরা জিরোর পয়েন্টারের বাকেটে তাকে প্লেস করব, আর MSB if it is 1 then we will place it in the bucket that is pointed from 1. So suppose we have first inserted এই যে 0001, সেটা কোথায় যাবে? ওই 0 থেকে যাবে অবশ্যই। 0001 এর ফার্স্ট বিটটা কি সেটা আমরা দেখলাম, MSB টা হচ্ছে 0, সো আমরা এখন 0 লোকেশনে তাকে ইনসার্ট করলাম। দেন সাপোজ আমরা ইনসার্ট করব 1001, তো 1001 এর ফার্স্টটা হচ্ছে গিয়ে এখানে আছে, মানে 1001 এর MSB হচ্ছে 1, সো আমরা এই বাকেটে প্লেস করব। তারপরে হচ্ছে 1100, সেটারও ফার্স্ট ডিজিট হচ্ছে 1, এটাকে আমরা এই বাকেটে প্লেস করব। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে অবশ্যই যদি মাল্টিপল, মানে একটা বাকেটের মাল্টিপল এন্ট্রিজ থাকে তারা কিন্তু সর্টেড থাকতে হবে। সো একটু খেয়াল করেন, এটা কিন্তু সর্টেড ভ্যালুস। ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা নাই, জায়গা আছে, ইনসার্ট করে ফেলেছি। এখন যদি আরেকটা 000 মানে 0010 যদি আসে লাইক 2, সেটাকে তো আমরা ইজিলি এখানে ইনসার্ট করে দিতে পারবো, জায়গাও আছে, বিকজ MSB হচ্ছে 0। তো ডাইনামিক হ্যাশিং এর কনসেপ্টটা কখন আসবে? সাপোজ এই পর্যন্ত আপনার টেবিলটাতে আমরা ইনসার্ট করলাম, এখন পর্যন্ত ঠিক আছে। এখন আমাদের কাছে আসলো 1010 ইনসার্ট করতে হবে। খেয়াল করেন, নাও উই হ্যাভ টু ইনসার্ট 1010, যেটার MSB হচ্ছে 1। 1010 MSB হচ্ছে 1। এই 1010 কে তাহলে আসলে কোথায় বসাতে হবে? 1 এর পয়েন্টারে আমার বসাতে হবে, বাট 1 এর পয়েন্টারে আর জায়গা নাই। এই বাকেটে দুইটা জায়গায় ফিল্ড আপ, নো আদার স্পেসেস লেফট ফর 1010। যদি এমন একটা অবস্থা হয় যে আমার বাকেটের স্পেস হচ্ছে ফিল্ড আপ, আমার এখন আর জায়গা নাই এই 1010 কে বসানোর জন্য, তখন আমার এই বাকেটটাকে স্প্লিট করতে হবে। স্প্লিট মানে এই না যে এই বাকেটটাকে আমার সাইজ ডিভাইড করে দিতে হবে, এটা না, মানে এই বাকেটের কন্টেন্টস গুলাকে আমার ডিস্ট্রিবিউট করতে হবে ইনটু 2 বাকেটস। যখনই আমার কোনো একটা সার্টেন বাকেটে বসাতে হবে বাট সেই বাকেটে আর জায়গা নাই, তখন হচ্ছে গিয়ে সেই বাকেটের লোকাল ডেপথটা বেড়ে যাবে। সো আমরা দেখি যে এই বাকেটের লোকাল ডেপথটা বাড়ালে কি হবে। এই যে এরকম ছিল আমার, মানে এই পোর্শনটুকু ছিল হচ্ছে আমার ইটারেশন 1, মানে এই 3টা ইনসার্টেড ছিল, দ্যাট ওয়াজ ফাইন। বাট এখন আমি 1010 ইনসার্ট করতে চাচ্ছি, বাট সেটার জন্য আমি আর পারছি না, এই বাকেটে আমি আর পারছি না। তখন আমি যেটা করবো যে এই 1টাকে কেটে এটাকে 2 বানাই দিব। 1টাকে কেটে এটাকে 2 বানাই দিব। যখনই আমার এই বাকেটে আর জায়গা নাই, আমি এইটা ভ্যালু একটা বাড়াই দিব। আচ্ছা, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। স্টেপ 1 ইজ ইফ দ্য বাকেট হ্যাজ নো স্পেস, তখন আমি কি করব? এই লোকাল ডেপথটাকে একটা বাড়াই দিব। আচ্ছা, লোকাল ডেপথটাকে আমি এখন 2 বানাই দিলাম। লোকাল ডেপথ হচ্ছে 2, গ্লোবাল ডেপথ হচ্ছে 1। যদি এমন হয় যে লোকাল ডেপথ গ্লোবাল ডেপথ থেকে বেড়ে যাচ্ছে, আমি আবারও বলি, যদি এমন হয় যে লোকাল ডেপথটা গ্লোবাল ডেপথ থেকে বেড়ে যাচ্ছে, তখন আমার গ্লোবাল ডেপথটা বাড়াই দিতে হবে। আই রিপিট, আমি এখানে 1010 ইনসার্ট করতে পারছি না, এখন আমার এই বাকেটের লোকাল ডেপথটাকে বাড়াই দিতে হবে। যখন আমি এটাকে বাড়াই দিয়ে 2 করব, তখন গ্লোবাল ডেপথটা কিন্তু এটার থেকে ছোট থাকবে, মানে এটা 1 এটা 2, এটা করা যাবে না। গ্লোবাল ডেপথ ক্যানট বি স্মলার দ্যান দ্য লোকাল ডেপথ, সো গ্লোবাল ডেপথ তো তখন একটা বাড়াই দিতে হবে। সো এখন আমাকে বলেন, গ্লোবাল ডেপথ যদি আমি 1 থেকে 2 করে দেই, i is equal to 2 হয়ে যায়, তখন আমার এই প্যারেন্ট যে টেবিলটা, এটার সাইজ কত হবে? 4. 4 হয়ে যাবে। 2 to the power 2 4 হয়ে যাবে। সো কাইন্ড অফ লাইক এই টেবিলটা হয়ে যাবে। তো খেয়াল করবেন যে প্যারেন্ট টেবিল অলওয়েজ ইন্ডেক্স করা থাকে বাইনারি দিয়ে। বাইনারির 0 হচ্ছে 0, মানে 0 ইন্ডেক্সিং দিয়ে অবশ্যই শুরু হবে। বাইনারির 0 হচ্ছে 0, 1 হচ্ছে 1। যখন 4 সাইজের হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে 0 0 0 1 1 0 1 1। আমরা তো বাইনারি জানি, সো এটা আপনাদের জানা কথা। সো আমরা সবসময় এই প্যারেন্ট টেবিলটাকে ইন্ডেক্স করবো উইথ বাইনারি 0 1, এটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1। তো এটা আমরা কেন করলাম? বিকজ আমাদের বাকেটে জায়গা নাই, লোকাল ডেপথ একটা বাড়িয়ে দিয়েছি, ওইটার সাথে কনসিস্টেন্সি রাখার জন্য আমরা গ্লোবাল ডেপথ বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, গ্লোবাল ডেপথ বেড়ে গিয়ে 2 হয়ে গেল, আর এখানে 4টা জায়গা চলে আসলো, ফাইন। আমাদের এই বাকেটে হাত দিতে হবে না, বিকজ এই বাকেটে কোনো সমস্যা হয় নাই, কলিশন হয় নাই। কলিশন হয়েছে এই 1 এর বাকেটটায়, মানে 1 এর পয়েন্টারটায়। সো এই যে 0-র যে বাকেটটা, সেটা ঠিক থাকবে। 0-র যে বাকেটটা সেটা চেঞ্জ হবে না, সেটা 0-র বাকেটই থাকবে। পয়েন্টার গুলোর ডিরেকশন আমি একটু পরে বোঝাচ্ছি। বাট এই 0-র যে বাকেটটা সেটা চেঞ্জ হবে না, তার ডেপথ যে 1 ছিল 1ই থাকবে, সেটা নো চেঞ্জ। বাট এই ডেপথটা 2 হয়ে যাচ্ছে। 1 যেটা কলিশন হয়েছে সেটার ডেপথ এখন 2 হয়ে গেছে, রাইট? লোকাল ডেপথটা বেড়ে গেল।
যখন লোকাল ডেপথটা বেড়ে গেল তখন আমাদের যেটা করতে হবে যে দুইটা আইডেন্টিক্যাল বাকেট আনতে হবে। আইডেন্টিক্যাল বলতে দুইটা মানে এরকমই আরেকটা নতুন বাকেট আসবে, দুজনেরই ডেপথ হবে 2। মানে এই যে আমার এই বাকেটটা ছিল, আমি কি বলেছিলাম এটাকে স্প্লিট করতে হবে। সো দিস ইজ দ্য স্প্লিটিং টেকনিক, যে আমি আসলে দুইটা বাকেট আনবো, দুজনেরই ডেপথ হবে 2। আমি আবারও বলি যে লোকাল ডেপথ যার আমি 1 থেকে 2 করে দিয়েছি তার মতনই আরেকটা বাকেট নিয়ে আসতে হবে আমার, যার ডেপথ হবে 2। এরপরে যে টোটাল আমার কয়টা, এখানে দুইটা আগে থেকে ছিল আর নতুন একটা আমি ইনসার্ট করব, এই তিনজনকে আমার ডিস্ট্রিবিউট করে দিতে হবে ইন দ্য 2 বাকেটস। এখন তো 4টা জায়গা হলো, এখন তো আমি 4 জায়গায় তিনজনকে ডিস্ট্রিবিউট করতে পারবোই। বাট আমি কিসের বেসিসে করব? যেটার বেসিসে করব সেটা হচ্ছে যে আমার হলো কিসের সমস্যা হচ্ছিল খেয়াল করেন তো। এমএসবি তিনজনেরই এমএসবি হচ্ছে 1, তিনজনেরই এমএসবি হচ্ছে 1, কিন্তু খেয়াল করেন যখন এমএসবি দিয়ে আমার কাজ হচ্ছে না তখন আমি সেকেন্ড এমএসবি তে যাব, সেকেন্ড মোস্ট সিগনিফিকেন্ট বিট। আমি সেকেন্ড মোস্ট সিগনিফিকেন্ট বিটে গিয়ে ডিফারেন্সিয়েট করব। আমার ফার্স্ট মানে একদম প্রথম যে এমএসবিটা হলো ফার্স্ট সিগনিফিকেন্ট বিট যেটা, সেটা দিয়ে আমি তার জায়গা করতে পারলাম না, আলাদা করতে পারলাম না, বিকজ এখানে হচ্ছে গিয়ে জায়গা মানে স্পেসিফাইড ফিক্সড হচ্ছে 2 এর বেশি জায়গা আর নাই। তো তখন হচ্ছে গিয়ে যখন এরকম একটা অবস্থা হবে, কলিশন হবে, তখন আমি সেকেন্ড মোস্ট সিগনিফিকেন্ট বিটটা দেখবো, সেটা কি 0 নাকি 1। এরপরে সেকেন্ড মোস্ট সিগনিফিকেন্ট বিট সহ আমি চেক করব যে এই টেবিলের কোন পয়েন্টারে জায়গা হবে। একটু খেয়াল করেন যে 1001 এটার ফার্স্ট দুইটা বিট কি 10, তাহলে 10 থেকে যেই টেবিলটা যাবে সেইখানে আমি 1001 বসাবো। মানে এই যে এখন তো আমার 4টা জায়গা হয়ে গেল তাই না প্যারেন্ট টেবিলে, আর প্রত্যেকটা থেকে পয়েন্টার থাকবে। এন্ড দ্য পয়েন্টার্স উইল ডিটারমাইন, পয়েন্টার্স এটা বুঝাবে যে কোন নাম্বারের ফার্স্ট দুইটা বিট হচ্ছে 11, কোন নাম্বার, এক মিনিট, কোন নাম্বারের ফার্স্ট দুইটা বিট হচ্ছে 10, দিস ইজ দ্যাট। দেন কোন নাম্বারের ফার্স্ট দুইটা বিট ইজ 01 and 00। সো এইটা কি আমরা বুঝতে পারি? ডু উই আন্ডারস্ট্যান্ড দিস? যে what this index signifies? This index signifies that the bucket that will be pointed from this particular pointer, সেইটার MSB ফার্স্ট দুইটা বিট হবে 11, এইটার কেসে ফার্স্ট দুইটা বিট হবে 10। তার মানে the more I increases, the more number of bits are required to uniquely identify যে exactly এখানে কোন এন্ট্রিটা বসবে। So when we had just I is equal to 1, depth 1 যখন ছিল আমরা একটা বিট দিয়ে এই কাজটা করতে পারছিলাম, বাট যখন আমাদের ডেপথ হয়ে গেল 2 তখন আমাদের দুইটা বিট দিয়ে এই ডিফারেন্সিয়েশনটা করা লাগে। এখন দুইটা বিটের ইন্ডেক্সিং চলে আসলো। নাও হোয়াট? নাও উই হ্যাভ 1001, 1100 and 1010। এই তিনজনকে আমার বসাতে হবে দুইটা বাকেটে অফ ডেপথ 2। So in these 2 buckets we have to place 1010, 1100 and 1001। So I think এটার পরে এখন আপনারা সবাই বুঝতে পারছেন এখানে কি বসবে। এখানে বসবে হচ্ছে গিয়ে এই তিনজনের মধ্যে যেই দুজনের ওই যে ফার্স্টে 10 আছে, 1010 and 1001, those two will be placed here. Why? Because their first 2 bits are 10. So in this position we will get 1001 and 1010, and 1100 ছিল কিন্তু এই বাকেটে, তাকে আমার রিলোকেট করতে হবে কোথায়? এই 11 এর পয়েন্টার যেটা সেখানে। So all these are depth 2 মানে local depth 2 এর buckets, and আমি তাদেরকে আবার মানে রিস্ট্রাকচার করে বসাই দিলাম, এই দুইটা বাকেটে ডিস্ট্রিবিউট করে দিলাম। এখন আমার স্পেস সমস্যা হচ্ছে না, ডাইনামিক্যালি আমি স্পেসটা বাড়াই দিলাম। And what about the other bucket? এই যে 0001 এর বাকেটটা খেয়াল করেন যে এখানে আসলে দুইটা পয়েন্টার একই লোকেশনে পয়েন্ট করছে, বিকজ 0 এইটা হচ্ছে কি এখন আমি ডেপথ তার বাড়াই নাই, এখন আমি একটা বিট দিয়েই তাকে আইডেন্টিফাই করতে পারবো যে কোনো একটা নাম্বার যদি এখন আসে যার ফার্স্টে 0, তাকে আমি চোখ বন্ধ করে এই বাকেটে বসাই দিব, তার দুইটা বিট আমার চেক করতে হবে না, বিকজ তার ডেপথ হচ্ছে 1। ডেপথ 1 মানে হলো ওই একটা এমএসবি দিয়েই আমি জাস্ট কাজটা করে ফেলতে পারবো। ইটারেশন 1 কি সবাই বুঝতে পেরেছেন নাকি কনফিউশন আছে? তাহলে আমরা ইটারেশন 2 তে যাব। Does anyone have any question or do we understand iteration 1? Iteration 1 কি ক্লিয়ার সবার কাছে? Yes, ma'am. Okay. So this is the new মানে array of pointers, new directory বলা যেতে পারে এটাকে। আমরা ডাইনামিক্যালি এটার সাইজটাকে অ্যাডজাস্ট করে দিলাম, এন্ড এটা হয়ে গিয়েছে আমার
নতুন যেই লোকাল বাকেটস গুলা সেগুলা। আচ্ছা, সো দিস ইজ সাপোজ দ্য নিউ টেবল। এই যে এখানে দুইটা পয়েন্টার যাচ্ছে একই জিনিসে, যেটার লোকাল ডেপথ 1 এন্ড বাকি দুটা যাচ্ছে যেগুলোর লোকাল ডেপথ হয়ে গিয়েছে 2। 2 মানেই বুঝাবে যে আসলে আমি দুইটা বিট দিয়ে আইডেন্টিফাই করব যে এটা কোন টেবলে বসবে। আচ্ছা, নাও আই হ্যাভ টু ইনসার্ট 0 1 1 1। সো ইফ আই ওয়ান্ট টু ইনসার্ট 0 1 1 1, আমি সিম্পলি এখানে ইনসার্ট করে দিব, চোখ বন্ধ করে দেখবো যে একটা বিট 0 প্রথমটা, সো আই উইল ইনসার্ট ইট ওভার হিয়ার। 0 1 1 1 এখানে বসে যাবে। বাট আফটার দ্যাট ইফ আই হ্যাভ টু ইনসার্ট 4টা 0, সো এখন তো আবার তাকেও এখানে বসাতে হবে, তখন একটা কলিশন হবে। তো তখন একটা কলিশন হবে এন্ড আই হ্যাভ টু ইনক্রিজ দ্য লোকাল ডেপথ অফ 1 to 2। আচ্ছা, আমাকে কি কেউ এখন এটা বলতে পারবেন যে এখন যে আমি এই যে 0 1 1 1 এখানে ইনসার্ট করব, এরপরে 4টা 0 যে ইনসার্ট করতে যাব, তখন এটা লোকাল ডেপথ যে বেড়ে 2 হবে, তখন কি আমি এটার সাইজও বাড়াই দিব নাকি না? না ম্যাম, বাড়াবো না, কেন বাড়াবো? আগে 2 তো আছে ম্যাম, এখানে তো 2 তো হ্যাঁ, এটার কারণ হচ্ছে লোকাল ডেপথটা আসলে মানে আগে তো গ্লোবাল বাড়াইছি। ডেপথকে এক্সিড করছে না। If local depth does not exceed global depth, then we don't have to increase the size of the parent table or the array of pointers. So এটা 1 ছিল, সিম্পলি এটাকে 2 বানাই দিতে হবে। এটাকে 2 বানানো মানে কি, মানে এরকম দুইটা বাকেট নিয়ে আসতে হবে। দুইটা বাকেট নিয়ে আসতে হবে, দুজনকে এই ফার্স্ট দুইটা এন্ট্রি পয়েন্ট করে দিবে। সো ইট উইল বি লাইক দিস। I will bring a new bucket, দুজনেরই ডেপথ হবে 2 এন্ড একটাতে পয়েন্ট, একটা হচ্ছে 0 0 পয়েন্ট করবে আর একটাতে হচ্ছে 0 1 পয়েন্ট করবে। এরপর আমি ডিস্ট্রিবিউট করে দিব এই তিনটা ভ্যালু, 0 0 0 1 0 1 1 আর 4টা 0। ইন দিস কেস ফার্স্ট দুইটা বিট দিয়ে আইডেন্টিফাই হবে। ফার্স্ট দুইটা বিটের কেসে আমরা দেখি যে 0 0 হচ্ছে গিয়ে যদি থাকে তাহলে আমরা এই 0 0 পয়েন্টারে বসাই দিব। সো এই দুইটা এন্ট্রি বসবে 0 0 পয়েন্টারে, একটা হচ্ছে 0 0 1 আর একটা হচ্ছে 4টা 0। আর 0 1 1 টা সেটা বসবে হচ্ছে গিয়ে ফার্স্ট দুইটা বিট হচ্ছে 0 1, সো এই পয়েন্টারে। সো ইফ উই গো টু দিস টেবল, দিস ইজ হোয়াট উই গেট। The parent table doesn't change, মানে এটার সাইজটা ওইরকমই থাকবে, জাস্ট নতুন একটা বাকেট আসবে। দ্যাটস বিকজ কেন, লোকাল ডেপথটা 1 থেকে 2 হয়েছে, গ্লোবাল ডেপথ এখনো 2 আছে, 2 কে আমি এক্সিড করি নাই, তো আমার এটার সাইজ আর বাড়াতে হবে না। তো এখন হচ্ছে আমি 0 0 থেকে জাস্ট একটা 0 0 থেকে একটা যাবে বাকেট আর 0 1 থেকে একটা বাকেট যাবে, দুজনেরই ডেপথ হবে 2 এন্ড আমি আবার রিডিস্ট্রিবিউট করে দিলাম। তো দ্য টেবল উইল লুক লাইক দিস। 4টা 0 আর 0 0 1 তাদের ফার্স্ট দুইটা বিট হচ্ছে 0 0, সো তারা এই বাকেটে আসবে এন্ড যার 0 1 1 সে আসবে এই বাকেটে এন্ড তাদের ডেপথ হবে 2। এই ট্রেডিশনটা সবার কাছে ক্লিয়ার? ইয়েস অর নো? Yes, ma'am. Yes ম্যাম। এখন আমরা ইনসার্ট করব 1 0 0 1। 1 0 0 1 ইনসার্ট করতে চাই আরেকবার, মানে এটা কিন্তু অলরেডি ইনসার্টেড, খেয়াল করেন 1 0 0 1 অলরেডি ইনসার্টেড। সো আপনাদের কোশ্চেনে যদি এমন একটা নাম্বার থাকে যেটা অলরেডি ইনসার্টেড, আবার ইনসার্ট করতে বলা হয়েছে, আপনারা মনে করবেন না যেটা ডিসকার্ড করতে হবে, এটা কিন্তু আবার ইনসার্ট করতে হবে, রাইট? সো এই ভ্যালুটা এখন আমাদের আবার ইনসার্ট করতে হবে এন্ড সেটা কোথায় বসবে, সেটা বসবে হচ্ছে এখানে 1 0 1 0 জায়গায় 1 0 0 1 বসে যাবে। আর হচ্ছে গিয়ে আমাদের, আচ্ছা খেয়াল করেন এই যে 1 1 0 0 1 যে আমরা এখানে বসাবো, অনেকে এই ভুলটা করতে পারে যে এই জায়গায় তো খালি আছে, আমি 1 0 1 0 এখানে নিয়ে আসলাম। এটা করা যাবে না, কারণ এটার এমএসবি ফার্স্ট দুইটা তো 1 0, সো আই ক্যানট ব্রিং এনি অফ দিস 3 ইন দিস বাকেট বিকজ এই বাকেটটা সিগনিফাই করে দ্যাট দ্য ফার্স্ট টু বিটস উইল বি 1 1। সো এখন হচ্ছে অ্যাকচুয়ালি আমার একটা কলিশন হচ্ছে 1 0 0 1 কে এইখানে বসাতে হবে, বাট এইখানে আর কোনো জায়গা নাই। সো এখন আমার এটার লোকাল ডেপথ বাড়াই করতে হবে 3 এন্ড খেয়াল করেন গ্লোবাল ডেপথ ইজ 2, সো অবশ্যই আমার পুরো টেবিলটার সাইজটাকে বাড়ায় দিতে হবে। সো এখন আই এর ভ্যালু হয়ে যাবে 3, তাই না? তার মানে প্যারেন্ট টেবিলের সাইজ কত হবে, 2 to the power 3 which is, সো হ্যাঁ 8 এক্স্যাক্টলি। প্যারেন্ট টেবিলের সাইজ হয়ে যাবে 8 এন্ড আমাদের এই বাকেটটাকে ডিভাইড করে দিতে হবে, লোকাল ডেপথ 3 তে নিয়ে আসতে হবে। সো এটাকে আমি ডিভাইড করে দিলাম এন্ড তার মানে ডিফাইন করবে যে ফার্স্ট 3টা বিট দিয়ে আইডেন্টিফাই হবে যে আমি তাকে কোন লোকেশনে বসাবো। সো এই যে 8 সাইজের একটা টেবিল হয়ে যাবে, এটাকে অবশ্যই ইন্ডেক্স করতে হবে বাইনারি দিয়ে 0 0 0 0 0 1 0 1 0, এটা করতে করতে 1 1 মানে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত ইন্ডেক্স করে ফেললাম। এটার গ্লোবাল ডেপথ হয়ে গেল 3, 2 to the power 3 8 এন্ড আমরা সব বাকেটকে মানে
এই যে খেয়াল করি আমরা আসলে এই বাকেট বাদে বাকিগুলাকে 2ই রাখছি। তিনটা টেবিলের ডেপথ হচ্ছে 2, তিনটা টেবিলের ডেপথ হচ্ছে 2, আর এই একটা টেবিলকে আমরা 3 বানাবো, তার সাথে আরেকজন আসবে, সো দুইটা টেবিলের ডেপথ হবে 3, এর মধ্যে একটা হচ্ছে নিউ। সো বাকি টেবিলগুলা তারা ঠিক আছে, যারা আর কি দুইটা 0 বা দুইটা 0 1 এগুলা দিয়ে আইডেন্টিফাই হয়, খেয়াল করেন যে এই এই বাকেটে দুইটা পয়েন্টার আছে, তারপর এই বাকেটে দুইটা পয়েন্টার আছে। একটা ডেপথ কম মানেই হলো গিয়ে এখানে মাল্টিপল পয়েন্টার্স উইল পয়েন্ট টু দ্যাট বাকেট। সো এই কেসেও সেম, আমরা নতুন টেবিল আনলাম হচ্ছে এইটাকে। এখন আমি আবার রিঅ্যাডজাস্ট করে দিতে পারবো, 1001 দুইটা বসালাম এখানে, আর 1010 এখানে বসালাম। খেয়াল করেন যে এখানে ফার্স্ট তিনটা বিট হচ্ছে 100, দ্যাটস ওয়াই 100 থেকে পয়েন্টার এখানে আসছে, এন্ড দ্য ফার্স্ট 3 বিটস ওভার হিয়ার আর 101, সো 101 থেকে এটা আসছে। এই দুজনের লোকাল ডেপথ 3, গ্লোবাল ডেপথও 3। সো তাহলে কি আমরা বুঝতে পেরেছি যে এক্সটেন্সিবল হ্যাশিং হলে আপনাদের যদি কোয়েশ্চেনে দেয়, আপনাদের কিন্তু ইটারেশন ধরে ধরে দেখাতে হবে, যে ফার্স্ট ইটারেশনে দেখতে কেমন, দেন সেকেন্ড ইটারেশনে কি হলো, তারপরে মানে এইভাবে অ্যাকচুয়ালি আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এই যে ক্রস ট্রস দিয়ে যে দেখাতে হবে এরকম না, আপনাদের খাতায় ক্রস দিয়ে দেখাতে হবে না, আপনারা যে টেবলের অবস্থাটা দেখালেই হবে, যে ইটারেশন 1 এর পরে টেবলের কিরকম দেখতে হবে, ইটারেশন 2 এর পরে কিরকম দেখতে হবে, এক্সেট্রা। সো এটা ছিল আমাদের এক্সটেন্সিবল হ্যাশিং। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন। সো আচ্ছা, সো আমরা তো বি ট্রিও দেখেছি, হ্যাশিংও দেখেছি। When do we use B trees or hashing? মানে when does the computer use B trees versus hashing? It's basically done when, suppose hashing হচ্ছে গিয়ে, it is good for given key values. For example, select star from cells where price is equal to 20, like একটা fixed price যার 20, সেসবের কেসে আমি হ্যাশ করে নিয়ে আসতে পারবো, যে 20 কেসে আমি একটা হ্যাশ করে নিয়ে আসলাম, 20 কে হ্যাশ করে আমি ইন্ডেক্স দিয়ে পেয়ে গেলাম, তখন আমার হ্যাশিংটা কাজে লাগে। বাট বি প্লাস ট্রিজ কখন ইউজ করব, যখন আমার একটা রেঞ্জ ধরে কোয়েরি করা লাগে, লাইক প্রাইস ইজ গ্রেটার দ্যান 20, প্রাইস ইজ গ্রেটার দ্যান 20 সার্চ করা কিন্তু বি প্লাস ট্রিতে খুবই সহজ। আমরা জানি যে 20, আমরা যদি রাইটে যেতে থাকি, ট্রিতে রাইট চাইল্ডে যেতে থাকি, তাহলে আমরা তার থেকে গ্রেটার পাবো, সো আমরা এটা ইজিলি খুঁজে পেতে পারবো। কিন্তু হ্যাশিং করতে হলে আসলে আমার, তাহলে হ্যাশিং এ তো কোনো সিরিয়ালই থাকে না কিছু, রাইট? হ্যাশিং এ তো আসলে সিরিয়াল বেসিসে কিছু থাকে না, সেটা তো আসলে হ্যাশ ফাংশনের উপর ডিপেন্ড করে। সো রেঞ্জের জন্য আমরা উই উইল ইউজ বি প্লাস ট্রিজ, এন্ড একটা সার্টেন কোয়েরি হলে আমাদের কি লাগে, হ্যাশিং। এটা কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে। তো এখানে কয়েকটা এক্সারসাইজ আছে, আপনারা এগুলা বাসায় প্র্যাকটিস করতে পারেন। আমি এখন ক্লাসে আপনাদের একটা এক্সারসাইজ দিচ্ছি, আপনারা সবাই এটা এখন খাতায় করেন। স্ক্রিনটা কি দেখা যায়? না ম্যাম। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম, আই উইল গিভ ইউ সাম নাম্বারস, ইউ হ্যাভ টু ইনসার্ট দিস নাম্বারস ইনটু আ হ্যাশ টেবল, হ্যাঁ, ইনটু অ্যান এক্সটেন্সিবল হ্যাশ টেবল। সো একটা জিনিস খেয়াল করেন যে আপনাদের কিন্তু কোয়েশ্চেনে এমন থাকতে পারে যে প্রথমে একটা হ্যাশ ফাংশন দিল, লাইক এইটা মড সামথিং। স্ক্রিন দেখা যায় না তো? স্ক্রিন দেখা যায় না? না ম্যাম, এখন দেখা যাচ্ছে। যাচ্ছে, ওকে। সো যেটা বললাম যে কোয়েশ্চেনে এমন থাকতে পারে, লাইক আপনাদের একটা সার্টেন হ্যাশ ফাংশন দিল, যে যেই নাম্বারটা থাকবে সেটাকে 7 দিয়ে মড করবেন, তারপর একটা নাম্বার আসবে, সেটাকে ইনসার্ট করবেন। তো যেটাই হ্যাশ ফাংশন থাকুক না কেন, পুরো হ্যাশ ফাংশনটা ইমপ্লিমেন্ট করার পরে ইউ উইল হ্যাভ টু কনভার্ট দ্য নাম্বার ইন বাইনারি। ফর এক্সটেন্সিবল হ্যাশিং আমাদের বাইনারাইজ করে নিতে হবে। সো ইন দিস কেস সাপোজ আমি হ্যাশ ফাংশন লিখলাম hx ইজ ইকুয়াল টু x, মানে আপনাদের মড বা কিছু করতে হবে না, জাস্ট সিম্পল একটা হ্যাশ ফাংশন, জাস্ট ওই নাম্বারটাকেই আপনি ওই নাম্বারই রাখবেন, আর বাইনারিতে আর কি ডিরেক্ট কনভার্ট করে কাজ করবেন। সো আমি কিছু নাম্বারস দিলাম, লাইক 16, 4, 6, 22, 24,
এগুলো হচ্ছে নাম্বারস। সো আপনারা যেটা করবেন যে এখন এইগুলাকে একটা এক্সটেন্সিবল হ্যাশ টেবলে ইনসার্ট করবেন। সো আমি আপনাদের টাইম দিলাম লাইক সে 8 to 10 মিনিটস ম্যাক্স। আপনারা করতে থাকেন, কারো হয়ে গেলে আমাকে জানাবেন। আপনারা কি শুরু করে দিয়েছেন এটা প্র্যাকটিস করা? হ্যাঁ ম্যাম। একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সরি। এটার বাকেট সাইজ আপনারা চিন্তা করবেন 3। 2 দিয়ে তো আমি একটা এক্সাম্পল দেখালাম, এখন একটু 3 দিয়ে করেন তো। করেন, আমি টাইম দিচ্ছি, 3 দিয়ে প্র্যাকটিস করেন।
কেউ করতে পেরেছেন? এটা কিন্তু অনেক ছোট, মাত্র 3টা ইটারেশনেই হয়ে যাওয়ার কথা। মানে if you have 3 buckets, মানে 3 size buckets, তাহলে ছোট হয়। কারো কি হয়েছে? নেক্সট 2 মিনিটসে করতে পারবেন নাকি আমি দেখাই দিব? আচ্ছা, আর 1 মিনিট দেখি কেউ পারেন নাকি। তো কারো কি হয়েছে? আচ্ছা, কতটুকু হয়েছে ততটুকু পর্যন্ত বলতে পারেন। আপনাদের টাইম দিলে পারবেন শেষ করতে প্র্যাকটিসটা নাকি আমি বলে দিব? বলেন। দেখাই দিব নাকি পারবেন? ম্যাম দেখায় দেন। আচ্ছা, এটা কিন্তু আপনাদের তাড়াতাড়ি শেষ করার প্র্যাকটিস করতে হবে, কারণ এক্সামে যদি দেয় তাহলে কিন্তু টাইম কনস্ট্রেইন থাকবে অবশ্যই। সো হোয়াট আই উড সাজেস্ট ইজ আপনারা বাইনারি কনভার্সনের জন্য ক্যালকুলেটর ইউজ করে ফেলতে পারেন। ক্যালকুলেটর তো ডিরেক্ট করা যায় কাজটা, যে এখান থেকে বাইনারি কনভার্সন। সো লাইক আমি যদি এগুলার বাইনারি করেসপন্ডিং বাইনারিজ লিখে দিই, আমি বলে দিয়েছি যে এইচ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এগুলাকে আর চেঞ্জ করতে হবে না, এরকম যা আছে তাই থাকবে। জাস্ট ডিরেক্টলি লেটস কনভার্ট দেম টু বাইনারি। 16 এর বাইনারি কত? 1 4টা 0। 4 এর বাইনারি কত? 00100। এক্স্যাক্টলি 00100। এটাকে আমার আগে 2টা 0 দিয়ে অ্যাপেন্ড করতে হবে। আচ্ছা, তারপরে হলো লেটস গো টু 6। 6 হচ্ছে গিয়ে 0011। 110। 22 হচ্ছে 10110। 24 is 11000। Then we have 10, which is basically 1010, তার আগে একটা 0 চলে আসবে। আর তারপরে 31 is definitely 4 5টা 1।
7 ইজ 3টা 1, আগে 2টা 0। তারপরে আছে আমাদের 9, 9 হচ্ছে গিয়ে 1001 আগে একটা 0। হ্যাঁ, আমি কোনোটায় ভুল লিখলে আমাকে বলবেন। 20 হচ্ছে 0100 আর 26 ইজ 11010। আচ্ছা, এখন হলো আমরা ইনসার্ট করব টেবলে। সো আমাদের বাকেট সাইজ হচ্ছে গিয়ে 3, বাট ইনিশিয়ালি আমরা স্টার্ট করলাম সাপোজ প্যারেন্ট টেবলের সাইজ 2 দিয়ে। এটার হলো গ্লোবাল ডেপথ ইজ 1 এন্ড ইন্ডেক্স হচ্ছে 0 আর 1। আচ্ছা, এখন আমরা প্রথমে এটা কি করলাম, সাইজ নিলাম 3, লোকাল ডেপথ ইজ অলসো 1, এটার সাইজ নিলাম 3, এটার লোকাল ডেপথ ইজ অলসো 1। সো সবার প্রথমে আমরা কাকে ইনসার্ট করব, 16 কে। 16 এর এমএসপি কি 1, তার মানে 16 বসবে এখানে এই টেবলে। তারপরে 4 এর এমএসপি 0, সো 4 বসবে এখানে। তারপরে হলো গিয়ে 4 এর পরে কি আছে 20। আচ্ছা, আমি কি 22টা 622, ও হ্যাঁ রাইট, 4 এর পরে আছে 6, 6 এর এমএসবি হচ্ছে 0, সো 6 বসবে এখানে। তারপরে আছে হলো গিয়ে 22, 22 এর এমএসবি হচ্ছে 1, সো 22 এখানে বসবে। Then we have 24, 24 MSB 1, so 24 is in this location. Then let's go to 10, 10 এর MSB is 0, so it sits here. এই পর্যন্ত সবার মিলেছে? ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝতে পারি? জি ম্যাম। Yes, ma'am. ওকে, আচ্ছা, এখন আমাদের ইনসার্ট করতে হবে 31, 31 এর এমএসবি হচ্ছে 1 এন্ড এখানে কোনো জায়গা নাই। সো আমরা কি করব, এতে কি করব, এটার মানে আপনাদের কেটে যে দেখাতে হবে, নট নেসেসারি, এটাকে 2 বানাতে হবে। এখন এটাকে যদি 2 বানাই, আমাদেরকে অবশ্যই এটাকেও 2 বানাতে হবে। তার মানে আমাদের টেবিলটা হয়ে যাবে কাইন্ড অফ লাইক দিস। আচ্ছা, আমি জায়গার কনস্ট্রেইন্টের জন্য পাশাপাশি লিখে দিলাম। জিরো জিরোতে ছিল 4 6 10, পাশাপাশি লিখে দিলাম কারণ আমার জায়গা নেই তাই। আচ্ছা, 10 10তে বসবে হলো, দাঁড়া, এখানে 16 22 24 আছে, তো তো 16 বসবে অবশ্যই 10তে, 22 বসবে 10তে, আর we have 24 and 31, 24 এখানে, 31 ও এখানে। এটা কি আমরা সবাই বুঝি? ইয়েস। Yes, ma'am. জি ম্যাম। আর এদের লোকাল ডেপথ কত করে, এটার 1, এই দুজনের 2। আচ্ছা, তারপরে হলো গিয়ে 31 এর পর আসবে 7, 7 বসবে 00তে, বাট 00তে আনার জন্য আমার অবশ্যই টেবিলে, এখন কি আমার টেবিলের সাইজ বাড়বে নাকি না 7 বসানোর জন্য? প্যারেন্ট টেবিলের সাইজ কি বাড়বে, ডেপথ কি বাড়বে? Parent table-টা বাড়বে না। বাড়বে না, এইটা হয়ে যাবে জাস্ট 2, রাইট? সো নেক্সট পেজে যাই। এগুলো সবাই এখন হয়ে গেল। আচ্ছা, আমাদের এগুলোতে কে কে ছিল, 16 22 24 31, আর এখানে ছিল হচ্ছে কি 4 6 10। আচ্ছা, 4 6 10 আর 7 আসছে এখন, সো আমাদের দুজনের বেসিসে ডিভাইড করতে হবে। তো 6 4 আর 6 দুজনই বসবে হচ্ছে 4 6 7, তিনজনই বসবে হচ্ছে এখানে, আর 10 বসবে হচ্ছে সেকেন্ডটায়। সো এখানে 4 6 7 আর এখানে বসবে হচ্ছে 10। আচ্ছা, নেক্সট আসলে কে আছে 7 এর পরে 9, 9 বসবে 01 এ। সো এখানে আচ্ছা 9 আমরা সর্ট করে দিব, সো আগে 9 বসবে। এটা কিন্তু খেয়াল করবেন, সর্টেড অর্ডারে থাকতে হবে। তারপরে আসবে 20, 21 জিরোতে বসবে, 10তে 20 আছে জায়গা, সো 20 দেন 20 সর্ট করে দিলাম। ফাইনালি আসবে 26 11 এ, সো 11 এ 26, 31 এর আগে বসবে অবশ্যই,
সো এখানে 26 দেন 31। ঠিক আছে, সবার কাছে এটা ক্লিয়ার? ইয়েস ম্যাম। আপনারা বাসায় যেটা করবেন, আপনারা সেম এক্সারসাইজটা করবেন এবার এমএসবি না দিয়ে এলএসবি দিয়ে করবেন। এলএসবি দিয়ে একটু প্র্যাকটিস করেন তো, পারেন নাকি? আমি না একটু দেখাবো সলিউশন তাহলে। সো আমাদের এটা ছিল এক্সটেন্সিবল হ্যাশিং। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন, তা না হলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম। সো অবশ্যই আমি স্লাইডের শেষে যেসব এক্সাম্পল দিয়ে আছে ওগুলো প্র্যাকটিস করবেন, আর আমি এখন যেটা বললাম যেটার এলএসবি দিয়ে একটা প্র্যাকটিস করবেন। আপনাকে যদি এক্সামে কোয়েশ্চেনে এলএসবি এমএসবি বলে না দেয় তাহলে আপনি এমএসবি অ্যাজিউম করবেন, বা যদি বলে দেয় এলএসবি তাহলে কিন্তু এলএসবি দিয়ে করতে হবে। সো এলএসবি দিয়ে প্র্যাকটিস করবেন বাসায়। ওকে, নেক্সট পেজটা একটু ম্যাম, কোনটা কি? নেক্সট পেজটা একটু নেক্সট পেজটা দেখবেন। আমি তো এটা আপনাদের সাথে দাঁড়ান শেয়ার করে দিব। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে এই পেজে? কাউসার, ইউ হ্যাভ আ কোয়েশ্চেন অন দিস দেখা পেজ? যাচ্ছে না, দেখা যাচ্ছে না ম্যাম। এখনো দেখা যায় না? না ম্যাম। কেউ দেখতে পাচ্ছেন না? না ম্যাম। না ম্যাডাম, ম্যাম দেখা যাচ্ছে তো। ওয়েট করেন তাহলে। আচ্ছা, এই পেজ থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। ম্যাম আমরা এখানে হচ্ছে গ্লোবাল ইন্ডেক্সিংটাকে 3 দিয়ে করতেছিলাম না? গ্লোবাল ইন্ডেক্সিং 3 না, লোকাল গ্লোবাল 3 দিয়ে করছিলাম। মানে এই যে আপনি এটার কথা বলছেন, যে কোয়েশ্চেনে 3 বলেছিলাম সেটা? জি ম্যাম। হ্যাঁ, 3 বাকেট সাইজ মানে কিন্তু মানে প্যারেন্টটা না, প্যারেন্টটা কিন্তু সবসময় 1 0 1 2 3 করে আগাতে থাকবে। 3 মানে হচ্ছে আপনার লোকাল যে বাকেট গুলো সেটার সাইজ 3 ম্যাক্সিমাম। ওকে ম্যাম, ঠিক আছে। ওকে, Clear আছে। আমি লিংকটা ম্যাম, ম্যাম হ্যাঁ আমরা বল। কি ওই যে 1 কেটে 2 লিখে দিব না না, এটা কেটে নাকি জাস্ট? এটা দিতে হবে না, এটা দিলেও প্রবলেম নাই, না দিলেও সমস্যা নেই। মানে আমার আমার আচ্ছা বেসিক্যালি এই টেবলের অবস্থা, দেন মানে ইটারেশন আপনি এভাবে লিখবেন যে ইটারেশন 1 এর পরে এরকম থাকবে, দেন 2 এর পরে এরকম থাকবে। টেবলের অবস্থাটা আর কি আমি দেখতে যাচ্ছি। সো আপনাদের যে কেটেই দেখাতে হবে নট নেসেসারি। ওকে, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের এক্সটেন্সিবল হ্যাশিং। আই এম শেয়ারিং দিস লিংক অন এলিমেন্টস। লেট মি শেয়ার ইট রাইট নাও। আমরা এখন কিন্তু ট্রানজাকশন শুরু করব, অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এন্ড আপনাদের আসলে সমস্যা হয়ে গেছে যে এই ট্রাইমেস্টারের টাইম এত কম আফটার মিড, আমাদের সিলেবাসটা অবস্থা খারাপ। সো আপনার একটা ব্রেক নেন, ততক্ষণ আমি এটা এলএমএস আপলোড করি, এরপর আমরা ট্রানজাকশন স্টার্ট করব।
ওকে, সবাই স্ক্রিন দেখতে পাই? Yes, ma'am. ঠিক আছে, সো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। এটার বেশি ডিটেলসে হয়তো যাব না, একদম ওভারভিউ থেকে দেখব। নেক্সট ক্লাস থেকে আমরা এটার আরো ডিটেলস যাব। সো চ্যাপ্টারটার নাম হলো ট্রানজাকশনস, and some concepts about these I already told you towards the beginning of this trimester regarding transactions. কিছু এক্সাম্পল আমরা নিয়েছিলাম অ্যাকচুয়ালি ডেটাবেজের ট্রানজাকশন সম্পর্কে। তো ট্রানজাকশন জিনিসটা আসলে কি? এটা হচ্ছে, it is basically a collection of many operations on the database that appear to be a single unit from the point of view of the database user. তার মানে হচ্ছে যে ট্রানজাকশন হচ্ছে গিয়ে একটা সার্টেন মানে অপারেশন, বাট অ্যাকচুয়ালি এটা একটা অপারেশন, এটা কয়টা কম্বিনেশন অফ ইনস্ট্রাকশন হয়। বাট একটা ডেটাবেস ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে সে মনে করবে যে আসলে একটা অপারেশনই হয়েছে, আ সিঙ্গল ইউনিট। এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে ওই যে আমি একটা দিয়েছিলাম, ক্লাসের শুরুতেই দিয়েছিলাম একটা এক্সাম্পল, যে someone wants to transfer some money from his account to someone else's account. তো এইটা তো আসলে ইট ইজ আ কম্বিনেশন অফ ইনস্ট্রাকশনস। প্রথমে তার অ্যাকাউন্ট থেকে পড়া হবে, রিড করা হবে সেই ব্যালেন্সটা, দেন সেটা থেকে ডিডাক্ট করা হবে, দেন নতুন ডিডাক্টেড ভ্যালুটা আবার রাইট করা হবে তার অ্যাকাউন্টে, দেন যার অ্যাকাউন্টে সেটা সেন্ড করা হচ্ছে সেটা আগে রিড করা হবে, সেটা রিড করার পরে সেটার সাথে অ্যাড করা হবে, অ্যান্ড দেন সেটাকে আবার রাইট করা হবে ডিস্কে। সো এইটা অ্যাকচুয়ালি ইটস আ কম্বিনেশন অফ মেনি ইনস্ট্রাকশনস। হাউএভার, from the point of view of the user, he will or she will think that এখানে অ্যাকচুয়ালি একটা সিঙ্গল টাস্ক হয়েছে, এখানে কোনো ব্রেক হবে না অ্যাকশনে, একটা সিঙ্গল টাস্কই তার কাছে মনে হবে। সো এই যে কম্বিনেশন অফ ইনস্ট্রাকশনস যে হলো না একটা সার্টেন টাস্কের জন্য বা একটা সার্টেন অপারেশনের জন্য, এটাই হচ্ছে ট্রানজাকশন, which is actually a collection of several operations, but মনে হবে যে আসলে একটাই টাস্ক হয়েছে। সো collection of operations that form a single logical unit of work, they are known as transactions. Transaction হচ্ছে, it's basically a collection of operation অথবা instructions, but they will together form a single logical unit of work. তো এটাকে বলা হয় ট্রানজাকশন। তো a database system তার কিছু কাজ করতে হয়, তার এটা এনশিওর করতে হয় যে এই ট্রানজাকশনটা যেন ফেলিয়ার হলেও প্রপারলি এক্সিকিউট হয়, মানে একটা সিস্টেম ফেলিয়ার হলো বা এমন কিছু হলো তবুও যেন দ্য ট্রানজাকশন প্রপারলি এক্সিকিউটস, ইদার দ্যাট অথবা নান অফ ইট ডাজ, মানে ইদার সে এক্সিকিউট করবেই না, না হয়তো ফুললি এক্সিকিউট করবে, অর্ধেক ভাবে কেউ এক্সিকিউট হয়ে থাকবে না, মানে একজন থেকে অ্যাকাউন্টের ব্যালেন্স কমলো আরেকজনে বাড়লো না, এরকম যেন না হয়। তো ডেটাবেস সিস্টেমের কাজ হচ্ছে সে ইদার এই পুরো ট্রানজাকশনটা করবে, তা না হলে তার কোনো পোর্শনই করবে না। So this is the work of the database system. The second thing is it must manage concurrent execution of transactions. মানে at the same time তো মাল্টিপল ট্রানজাকশনস হতে পারে, লাইক আমি আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স ট্রান্সফার করছি একজনকে, at the same time আরেকজন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স পাঠাচ্ছে। সো এখানে তো দুইটা ট্রানজাকশন at the same time চলছে। সো তারা যদি কনফ্লিক্টিং, মানে তারা যদি একই টাইমে হয়, তাহলে কিছু কিছু ইনস্ট্রাকশন একটার পর একটা হলে কিছু কনফ্লিক্ট হতে পারে। এই কনফ্লিক্ট গুলো আমরা দেখবো এই চ্যাপ্টারে ডিটেইলে, এগুলো এটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। সো সেই কনফ্লিক্টটা যেন অ্যাভয়েড করা যায় concurrent executioner case, when multiple transactions are being executed at the same time, then a conflict avoidance টাও আসলে database সিস্টেমের কাজ। So the database system must maintain consistency before and after all transactions. So transaction এর কিছু প্রপার্টি আছে, these are very well known, the 4 properties. এটা নিয়েও আমি কিছু বলেছিলাম আগে, বাট এখন আমরা ডিটেইলে সবগুলো প্রপার্টি সম্পর্কে দেখব। The properties are known as acid properties. What are those? Atomicity, consistency, isolation, and durability. These 4 are very important properties of transactions. What is atomicity? কেউ একজন বলেন, কারো মনে থাকার কথা, অ্যাটমিসিটি নিয়ে আমরা পড়ছিলাম প্রথমে, আপনাদের সিটিও দিয়েছেন একটা, মনে আছে অ্যাটমিসিটি কি জিনিস? Yes, ma'am. বলেন তো। শুনতে পাইনি, একটু জোরে বলেন। হবে না, কি হবে না? একই ডাটা দ্বিতীয়বার আসবে না, এরকম টাইপের কনসেপ্ট ছিল। কাইন্ড অফ, বাট নট এক্স্যাক্টলি। মানে হচ্ছে অ্যাটমিসিটি মানে হলো যে ইদার একটা, মানে অ্যাটমিসিটি মানে অ্যাটমিক ইউনিট, একটা সিঙ্গেল ইউনিটে রিপ্রেজেন্টেড হবে, মানে হলো গিয়ে সেই ডেটাটা বলতে গিয়ে মানে হচ্ছে গিয়ে সেই ট্রানজাকশনটা ইদার কমিট হবে, তা না হলে কোনো পোর্শনটাই হবে না। আমি যে একটু আগে যেটার কথা বলছিলাম, মানে either all of the operations of the transactions are reflected properly in the database or none are. মানে ডেটাবেজে either আপনি যেসব ইনস্ট্রাকশন করলেন ট্রানজাকশনের, either তারা সবাই হবে
তা না হলে তো কেউই হবে না। মানে এমন অবস্থা হবে না যে আমি যেটা বললাম যে একজনের থেকে ব্যালেন্স কমে গেল আরেকজনে বাড়লো না, এইটা একটা আনঅ্যাটমিক অপারেশন, এটা হবে না। অ্যাটমিক অপারেশন মানে দুইটা ইদার একসাথে হবে, তা না হলে কোনোটাই হবে না। সো দিস ইজ অ্যাটমিসিটি। কনসিস্টেন্সি কি? কনসিস্টেন্সি হচ্ছে সাপোজ আপনার ব্যাংকে এখন আছে, আপনি হচ্ছেন এ আর আপনি বি কে কিছু ব্যালেন্স পাঠাবেন। এখন আপনার অ্যাকাউন্টে আছে 1000, বি এর অ্যাকাউন্টে আছে 2000। দুইজনের অ্যামাউন্ট ট্রানজাকশনের আগে হচ্ছে 3000, ট্রানজাকশনের পরে যেন দুজনের সাম 3000 থাকে। যদি এমন অবস্থা হয় যে একজনের থেকে টাকা কমে গেল অর সামথিং, মানে সাপোজ 900 হয়ে গেল, বাট আরেকজন এখন ওইটা বাড়ে নাই, তাহলে কি? তাহলে টোটাল সামটা তো আর কনসিস্টেন্ট থাকলো না। সো এটা আসলে কিভাবে সম্ভব? এটা অ্যাটমিসিটি থেকে একটু ডিফারেন্ট। এটা আসলে কিভাবে সম্ভব এটা আমরা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ারলি বুঝবো। বাট কনসিস্টেন্সি হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা হলো গিয়ে যে আমার মানে অ্যামাউন্ট অফ সে ডেটা হোক আর যেটাই হোক না কেন, ডেটাবেসটাকে কোহারেন্ট রাখবে, কোনো ইন্টিগ্রিটি কনস্ট্রেইন করবে না। ডেটা ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট আর অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্ট কনসিস্টেন্সি কনস্ট্রেইনটা কি, এগুলো আমরা দেখবো। আইসোলেশন কি? আইসোলেশন হচ্ছে গিয়ে when multiple transactions occur together, ইউজার মনে করবে যে সে অ্যাকচুয়ালি তার একার ট্রানজাকশন করছে, সে আসলে অন্য কারো ট্রানজাকশনে কেউ মানে ইয়ে করতে পারবে না, কনফ্লিক্ট করাতে পারবে না। সো ফর এক্সাম্পল, একটা ট্রানজাকশন যদি টিআই হয় and if the other transaction is TJ, it appears to TI that either TJ finished execution before TI started or TJ started execution after TI finished. মানে we can assume যে TI আর TJ দুইটা ট্রানজাকশন কনকারেন্টলি হচ্ছে, মানে তারা একসাথে এক্সিকিউট হচ্ছে। However, when TI and TJ are being executed together, TI এর মনে হবে যে TJ ফুললি তার আগে এক্সিকিউশন কমপ্লিট করে ফেলেছে, ওর এখনো সে শুরুই করে নাই। I repeat, TI এর কাছে মনে হবে যে either TJ তার সব ইনস্ট্রাকশন অলরেডি কমপ্লিট করে ফেলেছে বিফোর TI স্টার্টেড, অথবা সে এখনো শুরুই করে নাই এন্ড আমি শেষ না করা পর্যন্ত সে শুরু করবেও না। এটাকে বলা হয় আইসোলেশন। Isolation is basically it is unaware of other transactions that are going on at the moment. সে আসলে বুঝতে পারবে না যে at the same time অন্য ট্রানজাকশন হচ্ছে। একটা ট্রানজাকশনের কাছে মনে হবে যে অন্য যে কোনো ট্রানজাকশনই হোক না কেন, তারা হচ্ছে ইদার আমি শুরু করার আগে শেষ করে ফেলবে অথবা আমি শেষ করার পরে শুরু করবে, মানে at the moment কম্পিউটারে খালি আমি ইউজ করতে পারছি, এরকম একটা জিনিসকে বলা হয় আইসোলেশন when multiple transactions are concurrently happening. What about durability? Durability means that after a transaction completes successfully, the changes that you have made to the database, এটা persist করবে, এটা থেকে যাবে, এটা আর ব্যাকট্র্যাক করবে না। মানে আপনি যদি কোনো কিছু কমিট করে ফেলেন সেটা কমিটেড থাকবে, even if there is a system failure, তবুও কমিটেড রাখবেন। সো এটার জন্য ইউজুয়ালি যেটা করা হয় লগস মেইনটেইন করা হয়। লগ বলতে একটা জিনিস আছে, আপনার আমি প্রিটি শিওর লগ মানে কি সেটা জানেন। লগ মানে হচ্ছে যেই কাজটা হবে সেটা জাস্ট একটা আপডেট মেইনটেইন করা, যেন ফিউচারে গিয়ে যদি কখনো সিস্টেম ফেলিয়ার হয় আমি লগ দেখে বুঝতে পারি যে আমার আসলে কি কি আপডেট করা হচ্ছিল। সো দিস 4 আর দ্য প্রপার্টিজ অফ ট্রানজাকশনস, অ্যাসিড প্রপার্টিজ। তো একটা সিম্পল আমরা বেসিক্যালি যেটা করবো এই চ্যাপ্টারে, আমরা ডিফারেন্ট ট্রানজাকশনস এর এক্সাম্পল বেসড পড়াশোনা করবো। আমরা ট্রানজাকশনস অ্যানালাইজ করে করে দেখবো, এগুলোকে বলা হয় ট্রানজাকশন মডেল। লাইক আমরা একটা সিঙ্গল ট্রানজাকশন মডেল যখন চিন্তা করব, আমাদের কিছু অপারেশনস চিন্তা করতে হবে, লাইক রিড অ্যান্ড রাইট। সো এটার একটা মানে বেসিক পয়েন্ট অফ ভিউটা আমি বলে দিচ্ছি আপনাদের, সবগুলো এক্সাম্পল এটার উপর মানে এইটার থেকে আর কি কাইন্ড অফ বেসড হবে। সো অ্যাকচুয়ালি এসকিউএল কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা ল্যাঙ্গুয়েজ। এখানে অনেক টাইপের ডেটা পাস হয়, ইনস্ট্রাকশনস দেয়া হয়, নেওয়া হয়। আমরা একটা সিম্পল ডেটাবেস চিন্তা করব যেখানে জাস্ট এইটা অপারেশনটা হবে রিড অ্যান্ড রাইট করা। মানে আমরা জাস্ট এইটা চিন্তা করব যে সাপোজ ডেটা হচ্ছে ডিস্ক থেকে মেইন মেমোরিতে আনা হচ্ছে অথবা মেইন মেমোরি থেকে ডিস্কে আনা হচ্ছে। সো আই থিঙ্ক এইটা আমরা এতদিনে জানি সবাই যে ডিস্ক হচ্ছে একটা স্টোরেজ স্পেস যেখানে আমাদের ডেটাবেসের সব ইনফরমেশন থাকবে, আর আমরা কোনো অপারেশন লাইক রিড অ্যান্ড রাইট করতে চাইলে সেটা মেইন মেমোরিতে নিয়ে এসে দেন করতে হয়, আবার স্টোর করতে হলে সেটা আবার মেইন মেমোরি থেকে ডিস্কে নিতে হয়। সো আমরা জাস্ট এই দুইটা অপারেশন চিন্তা করবো যে আমরা we will take some data from the disk to the main memory or we will transfer some data from main memory to the disk. যে কোনো ভ্যারিয়েবল হ্যান্ডলিং কাজ, লাইক একটা ভ্যারিয়েবলের মধ্যে থেকে ডেটা পড়া বা সেখানে রাইট করা, এই সব কিছু মেইন মেমোরিতে করা হয়, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। সো আমরা চিন্তা করব যে আমাদের যেই ট্রানজাকশন মডেলটা, এটাকে আমরা একটু সিম্পলিফাইড আকারে চিন্তা করব। এখানে যে সব ডেটা আইটেম থাকবে
We will imagine যে একটা সিঙ্গল ডেটা আইটেমকে আমরা একটা নাম দিতে পারবো লাইক এ বি এক্স এক্সেট্রা এন্ড একটা আইটেম আসলে সে একটা সিঙ্গল ডেটা ভ্যালু বুঝাবে সো আমরা যখন লিখবো রিড এক্স ইট উইল মিন যে আমরা একটা সার্টেন ডেটাকে পড়ছি এভাবে আমরা চিন্তা করব সো ট্রানজাকশনস যখন হবে দে উইল অ্যাক্সেস ডেটা ইউজিং টু অপারেশনস মানে সামথিং দ্যাট আই জাস্ট সেড যে ইদার রিড অথবা রাইট তো লেটস অ্যাজিউম দ্যাট একটা ডেটা আইটেম এক্স আছে এখন এক্স কে যদি আমি রিড করতে চাই দেন উই উইল রিপ্রেজেন্ট ইট বাই রাইটিং রিড এক্স সাপোজ আই ওয়ান্ট টু রিড আ ডেটা আইটেম তাহলে হচ্ছে আমি লিখবো রিড এক্স রিড দেন ব্র্যাকেটের মধ্যে এক্স মানে হচ্ছে আমি একটা ডেটা পড়তে চাই তো রিড এক্স মানে আসলে কি বুঝাবে রিড এক্স মানে বুঝাবে যে এক্স হচ্ছে একটা ডেটা আইটেম যেটা ডেটাবেজে আছে ডেটাবেস থেকে তার মানে কি ডিস্কে আছে আমি ডিস্ক থেকে কোথায় নিয়ে আসবো মেইন মেমোরিতে নিয়ে আসবো এক্স ডেটা আইটেমটা মেইন মেমোরিতে এনে আমি একটা ভ্যারিয়েবলে স্টোর করব আই রিপিট ডিস্কে এক্স নামের একটা ডেটা আইটেম আছে ইন মাই ডেটাবেস আই উইল ব্রিং দ্যাট ডেটা ফ্রম দ্য ডিস্ক টু দ্য মেইন মেমোরি অ্যান্ড স্টোর ইট ইন আ ভ্যারিয়েবল উই হ্যাভ টু অ্যাজিউম দ্যাট এই ভ্যারিয়েবলের নামটাও এক্স ঠিক আছে আমরা যখন রিড এক্স বলবো আমরা দুইটা জিনিস অ্যাজিউম করব এক নাম্বার যে আমাদের এই ডেটা আইটেমটাকে আমরা এক্স বলছি অ্যান্ড তাকে নিয়ে এসে আমরা যে ভ্যারিয়েবলে রাখবো সেটাকেও আমরা এক্স বলছি অ্যান্ড এইটা মানে এটা হলো আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন আর সেকেন্ড অ্যাজাম্পশনটা হচ্ছে কি যে আমরা এটাকে ডেটাবেজে দিস ডেটা আইটেম অলরেডি এক্সিস্টস অ্যান্ড উই আর টেকিং ইট ফ্রম দ্য ডিস্ক টু দ্য মেইন মেমোরি তো মেইন মেমোরির যে বাফার সেখানে আমরা নিয়ে আসছি এক্স কে এখন আমরা দেখি রাইট এক্সটা কি রাইট এক্স উইল ডু হোয়াট রাইট এক্স মানে হচ্ছে আমরা মেইন মেমোরিতে একটা সার্টেন ভ্যালু লিখবো যেটা আসলে পরে ডিস্কে গিয়ে স্টোর হবে সো রাইট এক্স মানে হলো লেটস অ্যাজিউম দ্যাট আমাদের ভ্যারিয়েবল এক্স আছে ভ্যারিয়েবল এক্স এ একটা সার্টেন ভ্যালু আছে এইটাকে আমরা ডেটা আইটেম এক্স এ বসায় দিব আমরা রাইট করব সো আমাদের মেইন মেমোরির যে বাফারটা সেখানে যে ভ্যারিয়েবল এক্সটা আছে সেইটার ভ্যালু আমরা কপি করে আমাদের ডেটা আইটেম এক্স সেখানে স্টোর করব সো রিড এক্স আর রাইট এক্স বলতে এই দুটাই বোঝানো হচ্ছে তো আমরা তাহলে একটা সিম্পল ট্রানজাকশনের এক্সাম্পল দেখি সাপোজ টিআই হচ্ছে এমন একটা ট্রানজাকশন দ্যাট ট্রান্সফারস $50 from account A to account B. Okay, so TI is a transaction that transfers $50 from account A to account B, and a transaction da, what did I say? Transaction is actually a combination of operations, a collection of instructions. So এটা করতে হলে actually আমাদের 6টা ইনস্ট্রাকশন করতে হবে. What are those? আমরা A থেকে B তে অ্যাকাউন্ট ট্রান্সফার করব তার মানে কি আমার প্রথমে A থেকে অ্যামাউন্ট কমাতে হবে দেন B তে বাড়াতে হবে so let's do that number 1 is we will first read A পর একটা সেমিকোলন দিতে হবে read A মানে কি ওই যে read X এর মতনই X এর জায়গায় এখন আপনি A চিন্তা করবেন যে you are transferring the data item A from the database to the variable A তার মানে আমাদের A যেই অ্যাকাউন্টটা আছে সেখানে ব্যালেন্স কত আমরা এটাই বুঝাচ্ছি যে অ্যাকাউন্ট এর ব্যালেন্স কত সেটা হচ্ছে আমরা সেই ডেটা ভ্যালুটা আমরা ডেটাবেস থেকে মেইন মেমোরির এ নামের ভ্যারিয়েবলে নিয়ে আসলাম এটা কি সবার কাছে ক্লিয়ার রিডে বলতে আমরা কি বুঝেছি এটা কিন্তু একটা ডেটা আইটেম বাট সেই ডেটা আইটেমকে নিয়ে এসে আমি এ নামের ভ্যারিয়েবলেই আবার স্টোর করছি দিস ইজ দ্য রিড এ ফাংশন ডু উই আন্ডারস্ট্যান্ড দিস ইয়েস অর নো Yes, ma'am. okay then what do we have to do we have to deduct a certain amount from the variable তাই না সো এই ভ্যারিয়েবলে লেটস সাপোজ 1000 আছে তাহলে আমি কি করব সেই 1000 থেকে 50 বাদ দিয়ে আবার ওই ভ্যারিয়েবলে স্টোর করব সো হোয়াট ডু উই ডু আমরা a is equal to a minus 50 করে দিলাম ট্রানজাকশনে কিন্তু এভাবে ইকুয়াল টু লিখতে হয় সো আমরা a is equal to a minus 50 করে দিলাম this will signify that a's balance has been reduced by $50 after that what do we do এই যে a তো একটা ভ্যারিয়েবল আমরা এখানে ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি এই যে ভ্যারিয়েবলে এর মধ্যে যে নতুন ভ্যালুটা স্টোর হলো এটা এখন আমাদের ডিস্কে লিখতে হবে না এটা আমাদের তখন রাইট করতে হবে এটা তো জাস্ট এখন ভ্যারিয়েবল আছে ডেটা আইটেমে নাই ডেটা আইটেমে কিন্তু এখনো ওই a এর ভ্যালু 1000 ছিল 1000ই আছে এই যে এটার ভ্যালু যখন 950 আমি করে দিলাম এটা এখন আমার রাইট করতে হবে ডেটা আইটেম a তে how do we do that we do that with the write function write a this means that এই যে transfers the value in the variable a in the main memory
in the main memory buffer of the transaction that executed the write to the data item A in the database. তার মানে হলো যে আমরা ভ্যারিয়েবল A এর যে ভ্যালুটা আছে 950 সেটা ডেটাবেজে এখন লিখে দিলাম। সো আমার এর পোরশনটুকু ডান। Now what? Now we have to increase 50 in account B. So first we will read the balance of B and store it in the variable B. After that we will increase the amount of B to মানে increase the amount of B by 50. So এখানে $50 বেড়ে গেল। এইটার পরে আবার আমাদের ওই যে আগের মতনই রাইট করে দিতে হবে B এর ডেটাবেজে। So this is a very simplistic transaction example of transferring $50 from account A to account B. It is actually a combination of 6 instructions. So এটা একটা simplistic transaction model. এইরকম একটা মডেল নিয়ে আসলে আমরা যত সব এক্সাম্পল দেখব। তো তাহলে আমরা চিন্তা করি যে এখানে আসলে অ্যাটমিসিটিটা কিভাবে হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ট্রানজাকশনটা। লেটস সাপোজ যে ট্রানজাকশন ফেলস আফটার স্টেপ 3। স্টেপ 3 হয়ে গেল, বাট স্টেপ 3 এর পরে ট্রানজাকশনটা কোনো কারণে ফেল করলো, সফটওয়্যার ফেলিয়ার বা হার্ডওয়্যার ফেলিয়ার যেটাই হোক না কেন, ফর সাম রিজন ডেটাবেসটা মানে ট্রানজাকশনটা এই পয়েন্টে গিয়ে ফেল করলো। মানে এর মধ্যে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ অলরেডি রিটার্ন $50 এক্সট্রা, আর বি এর কেসে হচ্ছে গিয়ে আমি এখনো $50 মানে সরি এর কেসে আমি $50 কমিয়ে দিয়েছি, বাট বি এর কেসে আই হ্যাভেন্ট ইনক্রিজড ইট। এমন একটা টাইমে আপনাদের সিস্টেম ফেলিয়ার হলো। সো তখন আসলে কি করবে, অ্যাটমিসিটি প্রপার্টিটা কি করে? The system should ensure that updates of the partially executed transaction are not reflected in the database. So এমন যদি হয় যে আসলে আমার এই পর্যন্ত কাজটা হয়েছে, তাহলে the system should ensure that এই পর্যন্ত আপডেটটা যেন ডেটাবেসে না দেখায়, ডিস্কে না দেখায়। এতটুকু হয়ে যাওয়ার পরেই যেন আমি ডেটাবেসে না দেখতে পারি যে এর মধ্যে 50 কমে গিয়েছে। Because যদি এটাই হয় তাহলে তো আসলে if the system failure occurs over here, then তাহলে the database will be in an inconsistent state, তাই না? Because inconsistency মানে কি? মানে 1000 থেকে তার 50 কমে গেল 950, আর বি তে যদি সাপোজ থাকে 2000, তাহলে 2000 প্লাস মানে 2950 হবে তাদের সাম, যেখানে হওয়ার কথা ছিল 3000। সো ইনকনসিস্টেন্সি চলে আসবে একটা। সো এইটাই হচ্ছে কি অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি প্রপার্টি হচ্ছে এইটা প্রিভেন্ট করবে। The database system keeps track of the old values of any data on which a transaction performs a write. এই ইনফরমেশনটা লগে লেখা হয়। সো একটা লগ ফাইল থাকবে যেখানে পুরানো ভ্যালুগুলোও লিখে দেওয়া হবে। মানে পুরানো যে তার ভ্যালুটা 1000 ছিল এটা একটা লগ ফাইলে লেখা হবে। দেন যখন সিস্টেমটা ফেলিয়ারের পরে আবার আমি রিস্টার্ট করব, তখন সে চেক করবে লগ থেকে যে আসলে কি আমার এই সিস্টেমটা আমি যে লগে লিখেছিলাম আগে 1000 এন্ড হলো কি এখন হয়ে গেল 950, বি এরটাও কি আমি 50 আপডেট করে দিয়েছি নাকি ইনকনসিস্টেন্ট। যদি ডেটাবেস ইনকনসিস্টেন্ট হয় তাহলে এই পুরানো ভ্যালুগুলো সে আবার ওভাররাইড করে দিবে। সো এটাই হচ্ছে অ্যাটমিসিটি মেইনটেনেন্স। হোয়াট ইজ ডিউরেবিলিটি? একবার যদি আমি একটা কাজ করি সেটা যেন ডেটাবেসে পারসিস্ট করে। সো ওয়ান্স দ্য ইউজার হ্যাজ বিন নোটিফাইড দ্যাট দ্য ট্রানজাকশন হ্যাজ কমপ্লিটেড, the updates to the database by the transaction must persist even if there are software or hardware failures. যদি ইউজারকে জানায় দেওয়া হয় যে হ্যাঁ ট্রানজাকশন কমপ্লিটেড, মানে পুরা স্টেপটা কমপ্লিট হয়ে গেল, তাহলে হচ্ছে গিয়ে মানে তাহলে কিন্তু অবশ্যই সেটা পারসিস্ট করতে হবে। আমি কিন্তু অ্যাটমিসিটিটার বলছি না যে থার্ড স্টেপের পরে ফেলিয়ার হলো, আমি বলছি যে ফুল ট্রানজাকশনটা হলো, এরপর আমি ইউজারকে জানাইও দিলাম যে দ্য ট্রানজাকশন ইজ কমপ্লিট। এইটার পরে যেন আবার এটা না হয় যে ট্রানজাকশন কমপ্লিশনের পর একটা ফেলিয়ার হলো এন্ড আমার আসলে পুরো জিনিসটা মুছে গেল, এটা যেন না হয়। সো এটার জন্য কি করা হয়, the updates carried out by the transaction have been written to the disk before the transaction completes. মানে ফুল ট্রানজাকশন এখনো পুরোপুরি কমিট বা কমপ্লিট হওয়ার মধ্যে মধ্যে আমাদের আপডেটগুলো আসলে ডিস্কে লিখে দিতে হচ্ছে। Information about the updates carried out by the transaction and written to disk is sufficient to enable that the database can reconstruct the updates. মানে হলো যে আমি যদি এই আপডেটের সম্পর্কে ইনফরমেশন রাখি, ডিটেইলড ইনফরমেশন রাখি যে আমি আসলে কোথায় কি আপডেট করছি, এটা সম্পর্কে যদি আমি ডিটেইলড ইনফরমেশন রাখি, দেন ইট ইজ সাফিসিয়েন্ট যে আমার যদি সিস্টেম ফেলিয়ারের পরে হয়ও আমি জিনিসটাকে আবার রিকনস্ট্রাক্ট করতে পারবো। মানে আমি এখন আর ড্রব্যাক করবো না, আমি রোল ব্যাক করবো না, আমি পুরো ট্রানজাকশনটা ডেফিনেটলি কমপ্লিট করবো। সো এটার জন্য যদি আমি ডিটেইলড ইনফরমেশন রাখি ডিস্কে, দেন আই ক্যান রিকনস্ট্রাক্ট ইট। সো ডিউরেবিলিটি হচ্ছে এটাই এনশিওর করবে। What about consistency? Consistency is আমি যেটা বললাম যে
তার আগে যে সামটা পরে যেন তাদের সাম অফ অ্যামাউন্ট সেম থাকে, মানে ডেটাবেস যেন অ্যাট এনি পয়েন্ট কোনো ইনকোহারেন্ট স্টেজে না যায়। তো কনসিস্টেন্সির জন্য দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে যে এক্সপ্লিসিট ইন্টিগ্রিটি কনস্ট্রেইনটস, এগুলো হচ্ছে সাপোজ প্রাইমারি কি ফরেন কি এগুলো নিয়ে আমরা পড়ে আসছি আগে। আর এটা হচ্ছে ইমপ্লিসিট ইন্টিগ্রিটি কনস্ট্রেইনটস such as the sum of A and B is unchanged by the execution of transaction TI, মানে একটা ট্রানজাকশন হওয়ার আগে যাদের যে সামটা ছিল অ্যামাউন্ট অফ देयर অ্যাকাউন্টস সেটা যেন ট্রানজাকশন পরেও সেম থাকে। A transaction when starting to execute must see a consistent database, মানে যখন সে শুরু করে নাই তখন সে যেন কনসিস্টেন্ট দেখে। ডিউরিং দ্য ট্রানজাকশন তারা টেম্পোরারিলি ইনকনসিস্টেন্ট হয়ে যেতেই পারে, কারণ এই পয়েন্টে তো তারা টেম্পোরারিলি ইনকনসিস্টেন্ট, তাই না, বিকজ এর ভ্যালু কমে গিয়েছে। কিন্তু ট্রানজাকশন কমপ্লিট হওয়ার পরে যেন আবার তারা কনসিস্টেন্ট স্টেজে চলে যায়। হোয়াট অ্যাবাউট আইসোলেশন? আইসোলেশন হচ্ছে ওই যে আমি যদি কনকারেন্টলি দুইটা ট্রানজাকশন করি তাহলে যেন ইদার এটা মনে হয় যে একটা পুরো আগে হচ্ছে অথবা আরেকটা পুরো পরে হচ্ছে। এটার মানে হলো ইফ বিটুইন স্টেপস 3 and 6, ওই যে স্টেপ 3 এর পরে যদি আমি এখন আরেকটা ট্রানজাকশন আনি, another transaction T2 is allowed to access the partially updated database. স্টেপ 1 2 3 এর পরে তো আসলে ডেটাবেসটা ইজ পার্শিয়ালি আপডেটেড। এমন অবস্থায় যদি আমি আরেকটা ট্রানজাকশন শুরু করে দিই, লাইক আমি এ আর বি পড়বো দেন তাদেরকে প্রিন্ট করে ফেলবো, তাহলে ইট উইল সি আ ভেরি ইনকনসিস্টেন্ট ডেটাবেস। মানে T2 এখন ডেটাবেসটা পড়তে চাচ্ছে, বাট সে যদি স্টেপ 3 এর পরে এটা পড়তে চায় তাহলে হচ্ছে গিয়ে সাপোজ এটা একটা ইনকনসিস্টেন্ট স্টেজ সে দেখবে। ট্রানজাকশনের মধ্যে কিন্তু নট নেসেসারি রিড রাইট বোথ থাকতে হবে, রিড থাকলেও দ্যাট ইজ অলসো আ ট্রানজাকশন। এই কেসে আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে দুইটা রিড আছে, দ্যাট ইজ অলসো আ ট্রানজাকশন, নো প্রবলেম। But this transaction happens in a situation when the database is inconsistent. So তখন আসলে সে দুইটার সাম প্রিন্ট করে দেখবে যে আসলে কমে গিয়েছে। সো আইসোলেশন হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা করবে কি, যেটা হচ্ছে সিরিয়ালি এক্সিকিউট করবে। ইদার সে T1 কে আগে করবে না হয়তো T2 কে পরে করবে, অথবা সে যদি একসাথে করেও সেই জিনিসটা আর কি ইনকনসিস্টেন্ট থাকবে না। এটা কিভাবে করে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো আইসোলেশন করতে গেলে আমরা যেটা করতে পারি যে আমরা ইদার T1 কে পুরো আগে নিয়ে এসে T2 লাস্টে রিড করতে পারি, অথবা T2 আমরা ফার্স্টে রিড করতে পারি দেন T1 করতে পারি, তাই না? এটা করলেই তো আইসোলেশনটা হয়ে যাচ্ছে। হাউএভার আমরা যদি জিনিসটা কনকারেন্টলি করতে পারি, ইট হ্যাজ মেনি বেনিফিটস। লাইক পুরো জিনিসটা না করলে মানে আর কি এই T1 এর জন্য আমি যদি ওয়েট না করি তাহলে দিস হ্যাজ মেনি বেনিফিটস। ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন যে একটা ট্রানজাকশন সাপোজ T1 অনেক বড় একটা ট্রানজাকশন, তো আমি তো এখানে যে 6 ইনস্ট্রাকশনস লিখেছি, সাপোজ দিস হ্যাজ মেনি ইনস্ট্রাকশনস, আর T2 খুবই ছোট একটা ইনস্ট্রাকশন। এখন T1 যদি শুরু করে দেয় তাহলে আই হ্যাভ টু ওয়েট ফর অল দোজ ইনস্ট্রাকশনস ফর মাইসেলফ টু এক্সিকিউট। বাট T2 তো খুবই ছোট, এখন এই ছোট ইনস্ট্রাকশনের জন্য আমার এতক্ষণ ওয়েট করতে হবে, দিস ইজ ভেরি ইনএফিশিয়েন্ট। সো মাল্টিপল ট্রানজাকশনস আসলে একসাথে করতে পারাটাও একটা এফিসিয়েন্সি। সো এটা আমরা আসলে কিভাবে করব কোনো কনফ্লিক্ট ছাড়া, সেটাকেই আসলে আমরা দেখবো। তো কনকারেন্ট এক্সিকিউশন আমরা নেক্সট ক্লাসে যাব। আমি জাস্ট ট্রানজাকশন স্টেট গুলা, আচ্ছা ট্রানজাকশন স্টেট আমরা অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসে যাই, আপনাদের আজকে অনেক পড়ানো হয়ে গেছে। সো নেক্সট ক্লাস থেকে আমরা এই ট্রানজাকশন স্টেট থেকে শুরু করব। ওকে, তাহলে আপনাদের আজকে এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আপনাদের সিটি থাকছে। বেস্ট অফ লাক ফর দ্যাট। এনি কোয়েশ্চেনস? সিলেবাসটা